বিসমিল্লাহির রহমানির রহিম। তথ্য অধিকার আইন 2009 পর্ব 5 এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে তথ্য প্রাপ্তির আবেদনের নিয়ম কি। আমরা সবাই জানি যে তথ্য অধিকার আইন 2009 বাংলাদেশের বাংলাদেশের নাগরিকদের অধিকার দিয়েছে তারা যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য চেয়ে আবেদন করতে পারবে। সরকারি বেসরকারি বিষয়টা একটু ক্লিয়ার করে নেই। যত সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে সরকারের অর্থ বরাদ্দ হয়, সরকারের অর্থ বরাদ্দ মানে হচ্ছে আমাদের অর্থ অর্থাৎ অর্থ জনগণের অর্থ বরাদ্দ হয়, এরকম যে কোনো প্রতিষ্ঠানেই তথ্য প্রাপ্তির আবেদন করা যাবে। আর বেসরকারি প্রতিষ্ঠানগুলো কি? বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে যে বিদেশি সাহায্যপুষ্ট কোনো সংস্থা, যেমন আমাদের যে এনজিও গুলো আছে, এই এনজিও গুলো কিন্তু বিদেশি সাহায্যে পরিচালিত হয়। অতএব এটি যেহেতু দেশের জনগণের উন্নয়নের জন্য বিদেশি দাতা সংস্থা দিয়ে থাকে, অতএব এই সমস্ত এনজিওতে তথ্য প্রাপ্তির আবেদন করা যাবে। যেমন ব্র্যাক, আশা, নিজেরা করি, অধিকার, এরকমের যত প্রতিষ্ঠান আছে এনজিও, সেখানে তথ্য প্রাপ্তির আবেদন করা যাবে। এরপরে জনগণের কথা চিন্তা করে, ক্লায়েন্টের কথা চিন্তা করে বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেই বেসরকারি ব্যাংকগুলো কাছেও তথ্য প্রাপ্তির আবেদন করা যাবে। এছাড়াও যে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কর্তৃপক্ষের মধ্যে পড়বে। এখানেও কেউ তথ্য চাইলে তারাও তথ্য দিতে বাধ্য থাকবে। এজন্য আমরা এই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের কাঙ্ক্ষিত তথ্য চেয়ে আবেদন করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে যে যার কাছে আমি তথ্য চাইবো, আমি তাকে বলা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তথ্য অধিকার আইনের বলা আছে যে প্রত্যেক অফিসের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবে, যার কাছ থেকে নাগরিকগণ তথ্য পাবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান, একটা ইউনিভার্সিটি, অনেক বড় একটা প্রতিষ্ঠান, সেখানে কার কাছে আবেদন করবে? যেরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন রিসিপশনিস্ট থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন একজন একটা ইনফরমেশন সেন্টার থাকে, সেখানে এক বা একাধিক আহ, জনবল থাকে, সেরকমের প্রত্যেকটা অফিসে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবে, যিনি হচ্ছে নাগরিকের যাচিত তথ্য প্রদান করবেন। তো তথ্যর যে আমরা চাইব, তথ্য প্রাপ্তির যে আমরা আবেদন করব, তার জন্য কিছু নিয়মাবলী তথ্য অধিকার আইন ধারা 8-এ বলা আছে। প্রথমেই বলা আছে, কোনো ব্যক্তি তথ্য প্রাপ্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তথ্য চেয়ে লিখিতভাবে বা ইমেইলে অনুরোধ করতে পারবেন। লিখিতভাবে তথ্য চাইতে পারবেন, অথবা ইমেইলেও তথ্য প্রাপ্তির অনুরোধ করতে পারবেন। এই অনুরোধ পত্রে যে সমস্ত বিষয় উল্লেখ থাকবে সেগুলো হচ্ছে অনুরোধকারীর নাম, ঠিকানা, যদি প্রযোজ্য হয় তাহলে ফ্যাক্স নাম্বার, ইমেল ঠিকানা থাকতে পারবে। যে তথ্যের জন্য অনুরোধ করা হয়েছে তার নির্ভুল এবং স্পষ্ট বর্ণনা, অর্থাৎ পুরো ক্লিয়ার বর্ণনা থাকতে হবে এবং নির্ভুল হতে হবে। অনুৎকৃত তথ্যের অবস্থান নির্ণয়ের সুবিধার্থে অন্যান্য প্রয়োজনীয় প্রাসঙ্গিক তথ্য, এবং কোন পদ্ধতিতে তথ্য পেতে আগ্রহী তার বর্ণনা, অর্থাৎ পরিদর্শন করা, অনুলিপি নেওয়া, নোট নেওয়া, বা অন্য কোনো অনুমোদিত পদ্ধতি। আমি কোন পদ্ধতিতে তথ্য পেতে চাই সেটা আমাকে উল্লেখ করতে হবে। তথ্যপ্রাপ্তি অনুরোধ কর্তৃপক্ষ কর্তৃক মুদ্রিত ফর্মে বা নির্ধারিত ফরম্যাট হতে হবে। ইলেকট্রনিক মিডিয়া বা ইমেইলেও তথ্যপ্রাপ্তি অনুরোধ করা যাবে। অর্থাৎ কেউ চাইলে একটা তথ্যপ্রাপ্তির যে অনুরোধ সেটা ইমেইলেও পাঠিয়ে দিতে পারবে, অথবা অন্য কোনো ইলেকট্রনিক মিডিয়াও ব্যবহার করতে পারবে। অনুরোধকারীকে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক উক্ত তথ্যের জন্য নির্ধারিত যুক্তিসঙ্গত মূল্য পরিশোধ করতে হবে। অর্থাৎ আমি যে তথ্য চাইব তার যদি কোনো যুক্তিসঙ্গত মূল্য থাকে, এটা যদি কর্তৃপক্ষ বা ওই অফিস নির্ধারণ করে, তাহলে ওই মূল্য আমাকে পরিশোধ করতে হবে। আমি সামনে দেখাবো যে তথ্যের যুক্তিসঙ্গত মূল্য
কি রকমের হতে পারে। এরপরে আমরা দেখাচ্ছি যে তথ্য প্রাপ্তির আবেদনপত্র। তথ্যের জন্য যে আমি আবেদন করব, এটার জন্য একটা আমার আবেদনপত্র লাগবে এবং এটা একটা প্রেসক্রাইবড আবেদন ফর্ম রয়েছে, তথ্য অধিকার আইনেই এটা উল্লেখ আছে। তথ্য অধিকার, তথ্য প্রাপ্তি সংক্রান্ত বিধিমালার বিধি যদি 3টা দেখি তাহলে আমরা এটা দেখতে পারবো। এটাকে আমরা ক ফর্ম বলছি। এটি কোথায় পাওয়া যাবে? এটি তথ্য কমিশনের ওয়েবসাইট infocom.gov.bd এই ঠিকানায় পাওয়া যাবে। আমি এখানে উল্লেখ করেছি, তারপর আমার ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। এখানে শুধু তথ্য প্রাপ্তির আবেদন ফর্ম নয়, সব রকমের যে তথ্য অধিকার আইন যতগুলো আবেদন ফর্ম রয়েছে বা যতগুলো ফর্ম রয়েছে সবগুলো এখানে পাওয়া যাবে। আমি যদি ফর্মটার দিকে তাকাই তাহলে প্রথমেই বরাবর লেখা আছে, তারপরে ড্যাশ ড্যাশ দিয়ে নাম ও পদবি দেওয়া আছে, ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড্যাশ দপ্তরের নাম ও ঠিকানা। তাহলে বরাবর দিয়ে আমি দিব যে ওই অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে এবং তার পদবি কি সেটি আমি জেনে নিব। সেটি আমি কিভাবে জানবো? সেটি আমি ওই অফিসে গিয়ে জানতে পারি, অথবা আমি ওই অফিসের ওয়েবসাইট যেটি রয়েছে ওই ওয়েবসাইটে গিয়েও আমি দেখতে পারি। আপনারা যদি দেখেন যে বাংলাদেশের সমস্ত সরকারি অফিসের জন্য যে পোর্টাল তৈরি করা হয়েছে, এই পোর্টালের হোম পেজই আপনি তথ্য অধিকার নামে একটি সেবা বক্স রয়েছে। ওই সেবা বক্সের প্রথমেই যেটা দেখতে পারবেন সেটি হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, ঠিকানা। সেখানে অন্য নামও থাকতে পারে, তথ্য প্রদানকারী কর্মকর্তার নাম, পদবি, ঠিকানা। ওখান থেকে আমি নাম, পদবি দেখে নিব। তারপরে 3 নম্বর যে ড্যাশটা দেওয়া আছে এখানে আমি ওই অফিসের ওই দপ্তরের নাম ও ঠিকানাটা দিব। তারপরে যিনি আবেদন করছেন আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এগুলো দিতে হবে। এরপরে ফ্যাক্স, ইমেল, টেলিফোন ও মোবাইল নাম্বার যদি থাকে সেগুলো দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়াটা জরুরি, কারণ এটা দিয়ে যাতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনার সাথে ফোনালাপ করতে পারে, সেজন্য আপনার মোবাইল নাম্বারটা দেওয়াটা জরুরি। কি ধরনের তথ্য প্রয়োজন? অতিরিক্ত কাগজ ব্যবহার করুন। আপনার তথ্য কোন ধরনের তথ্য চাই? আমি যদি জানতে পারি যে আমি বয়স্ক ভাতা সম্পর্কে জানতে চাই, যে আমার উপজেলায় কত জনকে বয়স্ক ভাতা দিতেছে। আমি যদি সমাজ কল্যাণ অফিসে আবেদন করি তাহলে আমি এটা করতে পারি যে বয়স্ক ভাতা সম্পর্কে জানতে চাই। এখন যদি আমি শুধু বলি যে বয়স্ক ভাতা সম্পর্কে জানতে চাই, তাহলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিভাবে বুঝবে যে আপনার ডিজায়ার তথ্য কতখানি? তখন আপনাকে অতিরিক্ত কাগজ ব্যবহার করে বলতে হবে যে আমি গত 5 বছরে যারা যারা বয়স্ক ভাতা পেয়েছে তাদের তাদের সংখ্যাটা জানতে চাই, অথবা তাদের তালিকাটা আমি জানতে চাই, অথবা কত টাকা দেয়া হয়েছে সেটা আমি জানতে চাই, অথবা উপজেলা কৃষি অফিসে গিয়ে আমি বলতে পারি যে এই উপজেলায় কতগুলো সার বীজ বা কি পরিমাণ সার বীজ দেওয়া হয়েছে সে সম্পর্কে জানতে চাই। গত 5 বছরে কত কেজি ইউরিয়া, কত কেজি পটাশ, কত কেজি টিএসপি দেওয়া হয়েছে সেগুলি জানতে চাই। অথবা ধানের বীজ কি রকমের বন্টন করা হয়েছে, গমের বীজ কিভাবে বন্টন করা হয়েছে, এভাবে আমি বিস্তারিত উল্লেখ করে, সুনির্দিষ্টভাবে উল্লেখ করে আলাদা কাগজে সেটি আমি এর সাথে সংযুক্ত করে দিতে পারি। তারপরে কোন পদ্ধতিতে তথ্য পেতে আগ্রহী? ছাপানো, ফটোকপি, লিখিত, ইমেল, ফ্যাক্স, সিডি অথবা অন্য কোনো পদ্ধতি। আমি চাইলে তারা ছাপানো অর্থাৎ প্রিন্ট করে আপনার কাগজে দিতে পারে। বলতে পারে যে না আমি ছাপাও নিব না, আমি হচ্ছে যেইটা আছে ওইটা ফটোকপি করে দেন, সেটাও দিতে পারে, অথবা হাতে লিখে দেন, সেটাও দিতে পারে। তারপরে ইমেল, ইমেল আপনি মানে সেটা হচ্ছে যে সেটা স্ক্যান করে আপনার ইমেইলে দিয়ে দিল, ইমেইলে আপনি নিতে চান নিতে পারবেন। ফ্যাক্স, সিডি আপনি নিজে সিডি কিনে দিলেন, ওই সিডিতে তারা সিডি করে রেকর্ড করে আপনাকে দিতে পারবে। তথ্য গ্রহণকারীর নাম ও ঠিকানা। তথ্য গ্রহণকারী, এখানে একটু পার্থক্য বুঝতে হবে। একটা আবেদনকারী নাম ঠিকানা আর হচ্ছে তথ্য গ্রহণকারীর নাম ঠিকানা। এখানে উল্লেখ করতে হয় যে
আমি আবেদনকারী কিন্তু আমি ডিসেবল, আমি অফিসে যেতে পারছি না, তখন আমার হয়ে অন্য একজন তথ্য গ্রহণ করতে পারবে, তাহলে তার নাম ও ঠিকানাটা দিয়ে দিতে হবে। তারপরে প্রযোজ্য ক্ষেত্রে সহায়তাকারী নাম ও ঠিকানা। অনেক সময় হচ্ছে যে একজন ইমেল করে দিবে আমার আবেদন, কিন্তু ইমেল করে দিবে আমার একটা ইউডিসি অথবা অন্য একটা কম্পিউটার দোকান থেকে। তো সেক্ষেত্রে তার নামটিকেও এখানে দিয়ে দিতে পারবে যে আমি অমুক, আমার কাছ থেকে ইমেল করা হয়েছে। তারপর আবেদনের তারিখ আর আবেদনকারী স্বাক্ষর দিতে হবে। তথ্য অধিকার যে তথ্য মূল্য রয়েছে সেই মূল্যটা কিভাবে নির্ধারণ করা হবে আমরা সেটা দেখব। তারপরে তথ্য প্রদান পদ্ধতি ধারা 9। এখানে দেখেন যে আপনার যে তথ্যের জন্য আবেদন করেছেন সেই তথ্য অনধিক 20 কার্য দিবসের মধ্যে অনুকৃত তথ্য সরবরাহ করতে হবে। ওই অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাকে 20 কার্য দিবসের মধ্যে অনুকৃত তথ্য প্রদান করবেন। অনুকৃত তথ্যের সাথে একাধিক তথ্য প্রদান ইউনিট বা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে অনধিক 30 কার্য দিবসের মধ্যে উক্ত তথ্য সরবরাহ করতে হবে। অর্থাৎ তথ্যটা আমার কাছে নেই, আমার অফিসে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে কিন্তু তথ্যটা আমার কাছে নেই, এটি অন্য একটা তথ্য প্রদান ইউনিট। তথ্য প্রদান ইউনিট কি সেটি আমি বিগত স্লাইডে আলোচনা করেছি, আপনারা সেখানে দেখতে পারেন। তাহলে যদি তথ্যটা আমার কাছে নেই, অন্য একটা অফিস থেকে এনে দিতে হবে, সেক্ষেত্রে আমার হচ্ছে আমি সময় পাবো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে 30 কার্য দিবস, এই পর্যন্ত আমি সময় নিতে পারবো, অর্থাৎ আরো 10 কার্য দিবস বেশি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোনো কারণে তথ্য প্রদানে অপারগ হলে অপারগতার কারণ উল্লেখ করে তথ্য প্রাপ্তির 10 কার্য দিবসের মধ্যে অনুরোধকারীকে অবহিত করবেন। অর্থাৎ আমার কাছে আপনি তথ্য চেয়েছেন, আমি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কোনো কারণে আমি অপারগ, সেটা আমাকে 10 তথ্য প্রাপ্তির আবেদনের 10 কার্য দিবসের মধ্যে আমাকে উল্লেখ করতে হবে। কেউ যদি এরকম কোনো তথ্য চায় কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে যে এটি কোনো ব্যক্তির জীবন মৃত্যু, গ্রেফতার ও কারাগার হতে মুক্তি সম্পর্কিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির 24 ঘন্টার মধ্যে উক্ত বিষয়ে প্রাথমিক তথ্য সরবরাহ করবেন। অর্থাৎ কোনো তথ্যের সাথে যদি কারো জীবন মৃত্যু সংশ্লিষ্টতা থাকে, তারপরে গ্রেফতারের বিষয় থাকে, কারাগার হতে মুক্তির বিষয় থাকে, তাহলে 24 ঘন্টার মধ্যে প্রাথমিক তথ্য যতটুকু হলে তিনি এই সমস্যা সলভ করতে পারেন, এরকম হলে প্রাথমিক তথ্য দিতে হবে। উল্লিখিত সময়সীমার মধ্যে তথ্য সরবরাহ করতে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যর্থ হলে সংশ্লিষ্ট তথ্য প্রাপ্তির অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ এই যে সময়সীমাগুলো উল্লেখ করা হলো এর ভিতরে যদি কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যর্থ হন, তবে তথ্য প্রাপ্তির অনুরোধ তিনি প্রত্যাখ্যান করেছেন এটা ধরে নেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে অনুরোধিত তথ্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত তথ্যের যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণ করবেন এবং উক্ত মূল্য অনধিক 5 কার্য দিবসের মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধকারীকে অবহিত করবেন। অর্থাৎ আমি আমি যে তথ্যটা চেয়েছি একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট, সেখানে যদি সে যুক্তিসঙ্গতভাবে 100 টাকা, 500 টাকা, 2 টাকা, 5 টাকা যেটাই নির্ধারণ করুক, এটা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটি 5 কার্য দিবসের মধ্যে অনুরোধকারীকে অর্থাৎ আবেদনকারীকে জানাতে হবে। কোন তথ্যে কিরকম মূল্য হবে আমরা সেটা দেখব। আচ্ছা, তথ্যের মূল্য নির্ধারণ ফি, কোন তথ্যের কত টাকা মূল্য হবে। লিখিত কোনো ডকুমেন্টের কপি সরবরাহের জন্য ম্যাপ, নকশা, ছবি, কম্পিউটার প্রিন্ট সহ, তাহলে A4 বা A3 মাপের কাগজের ক্ষেত্রে প্রতি পৃষ্ঠা 2 টাকা হারে এবং তদুর্ধ্ব সাইজের কাগজের ক্ষেত্রে প্রকৃত মূল্য। অর্থাৎ যদি A4 অথবা A3 মাপের কাগজের তথ্য দিতে হয় কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে, তাহলে প্রতি পৃষ্ঠা 2 টাকা হারে নির্ধারণ করতে হবে। যদি এই তথ্য ডিস্ক, সিডি ইত্যাদি তথ্য সরবরাহের ক্ষেত্রে আবেদনকারী কর্তৃক ডিস্ক, সিডি ইত্যাদি সরবরাহের ক্ষেত্রে বিনামূল্যে, অর্থাৎ আমি একটা
ডিস্কে একটা সিডিতে অথবা পেন ড্রাইভে আমি তথ্য পেতে চাই, তাহলে আমি পেন ড্রাইভটা তাকে সরবরাহ করবো, সিডিটা তাকে দিব, সে হচ্ছে বিনামূল্যে এটাই পেন ড্রাইভ করে আমাকে দিবে। আর যদি তথ্য সরবরাহকারী কর্তৃক ডিস্ক, সিডি ইত্যাদি সরবরাহের ক্ষেত্রে উহার প্রকৃত মূল্য, যদি একটা সিডির দাম 30 টাকা হয়, 35 টাকা হয়, এবং একটা পেন ড্রাইভে যদি নিতে চান এবং পেন ড্রাইভের দাম যদি আপনার 500 হোক, 600 হোক, যেটা হোক, তাহলে ওই মূল্যটা সে নির্ধারণ করবে এবং ওই টাকা তাকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে। কোনো আইন বা সরকারি বিধান বা নির্দেশনা অনুযায়ী কাউকে সরবরাহকৃত তথ্যের ক্ষেত্রে বিনামূল্যে, কোনো আইন বা সরকারি বিধান বা নির্দেশনা অনুযায়ী কাউকে সরবরাহকৃত তথ্যের ক্ষেত্রে এটা হচ্ছে বিনামূল্যে, যে এটা আইন দ্বারা বলা আছে এটা দিতে হবে। মূল্যের বিনিময়ে বিক্রয়যোগ্য প্রকাশনার ক্ষেত্রে প্রকাশনায় নির্ধারিত মূল্য, যে কোনো একটা অ্যানুয়াল রিপোর্ট তৈরি করতে হয়েছে, অ্যাজ ফর এক্সাম্পল, এটা যদি মূল্য নির্ধারণ করে 200 টাকা, তাহলে 200 টাকা পরিশোধ করে সেটা দিতে হবে। যদিও তথ্য অধিকার আইনের অ্যানুয়াল রিপোর্টের বিষয়টা ভিন্ন, কারণ এটি হচ্ছে তথ্য অধিকার আইনে প্রত্যেক কর্তৃপক্ষেরই বছর অন্তে একটি অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করতে হবে এবং সেটি ওয়েবসাইটে প্রকাশ করা বাধ্যতামূলক। যদি অন্য কোনো প্রকাশনা হয়ে থাকে, অন্য কোনো অফিসের ক্ষেত্রে, অন্য অফিসের বার্ষিক প্রতিবেদন বিনামূল্যে, অন্য অফিসের কোনো একটা প্রকাশনা থাকতেই পারে যেটা হচ্ছে বিনামূল্যে তারা সরবরাহ করতে পারছে না, সেক্ষেত্রে এটা ওই যে মূল্য নির্ধারণ করা আছে সেটা প্রদান করতে হবে। আজকে এ পর্যন্তই। যদি আমাদের এই উপস্থাপনা বা এই যে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।